থ্যালাসেমিয়া রক্তের একটি জটিল রোগ যা মূলত পারিবারিক সূত্রে হয়ে থাকে। বাংলাদেশে একটি প্রচলিত সমস্যা এই থ্যালাসেমিয়া। একটি পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট জনসংখ্যার প্রায় 10% থ্যালাসেমিয়ার জিন বহন করে। এর মধ্যে কিছু রোগীর নিয়মিত চিকিৎসার প্রয়োজন আর কিছু রোগীর প্রয়োজন হালকা চিকিৎসা। থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির শরীরে লোহিত রক্তকণিকা ও হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম থাকে এবং লোহিত রক্তকণিকা আকারে খুব ছোট হয়। আর এই রোগটি হলে তার প্রভাব হালকা থেকে শুরু করে অনেক গুরুতর, এমনকি প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। বছরে প্রায় 1 লাখ নবজাতক গুরুতর থ্যালাসেমিয়া সহ জন্ম নিয়ে থাকে। আর এটি ভূমধ্যসাগরীয় দেশগুলো যেমন মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোয় বেশি থাকলেও গ্লোবালাইজেশনের কারণে এখন পৃথিবীর সব দেশেই থ্যালাসেমিয়া রোগী পাওয়া যাচ্ছে। কোনো বাবা মা তার রক্তে যদি থ্যালাসেমিয়া জিন বহন করে থাকেন এবং সেখান থেকে বংশ পরম্পরায় এটি যদি সন্তানের মধ্যে সঞ্চারিত হয়, তাহলে ওই সন্তানেরও থ্যালাসেমিয়া জিনের কারণে রক্তের হিমোগ্লোবিন তৈরির ক্ষেত্রে বিপত্তি ঘটবে। দর্শক, কেন হয় থ্যালাসেমিয়া, কী লক্ষণ এবং চিকিৎসা পদ্ধতি বা কী, সেসব থাকছে আজকের বদ্যিবাড়ির পরের অংশে। দর্শক, স্বাগত বদ্যিবাড়িতে। আপনাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। আজকের বদ্যিবাড়িতে আমরা কথা বলবো থ্যালাসেমিয়া নিয়ে, কথা বলবো থ্যালাসেমিয়ার নানা চিকিৎসা নিয়ে, প্রতিকার নিয়ে। আর এ নিয়ে কথা বলার জন্য বদ্যিবাড়িতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রক্তরোগ বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং সেক্রেটারি জেনারেল হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ। স্যার, আপনাকে স্বাগত বদ্যিবাড়িতে। ধন্যবাদ মনির হোসেন। আমি একই সাথে আপনার মাধ্যমে এবং আজকের এই সময় টিভির চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান বদ্যিবাড়ির মাধ্যমে সময় টিভির সমস্ত দর্শক যারা আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং আমার দর্শকদের উদ্দেশ্যে আজকে একটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে কি আজ 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এবং এই থ্যালাসেমিয়া দিবসের এই বছরের প্রতিপাদ্য হচ্ছে গিয়ে জীবনের ক্ষমতায়ন, অগ্রগতিকে আলিঙ্গন, সবার জন্য সহজলভ্য ন্যায়সঙ্গত থ্যালাসেমিয়া চিকিৎসা। আমরা আজকে এমন একটি দিনে আমরা থ্যালাসেমিয়া নিয়েই আলোচনা করছি, থ্যালাসেমিয়া নিয়ে জানবো। শুরুতে যদি জানতে চাই যে কি ধরনের থ্যালাসেমিয়া হয়ে থাকে। শুরুতে থ্যালাসেমিয়া কি ধরনের এটা জানার আগে আপনার জানতে হবে যে থ্যালাসেমিয়া বিষয়টা আসলে কি। যদিও আমি জানি যে বদ্যিবাড়ির দর্শক যারা আছেন তারা জানেন যে থ্যালাসেমিয়া বিষয়টা কি। থ্যালাসেমিয়া আমাদের যে রক্তের লোহিত কণিকার ভিতর যে হিমোগ্লোবিন থাকে, যে হিমোগ্লোবিনটি আমাদের ফুসফুস থেকে সারা শরীরে অক্সিজেন সরবরাহ করে, সেই হিমোগ্লোবিন প্রোটিনটির একটি জন্মগত বা বংশগত একটা ডিফেক্ট বা সমস্যা। তো এটি বংশগত সমস্যা। সাধারণত এটি বাহক বা রোগী পিতামাতা থেকে বংশানুক্রমিকভাবে আমাদের যে রোগী যারা তাদের মধ্যে সংক্রামিত হয় বা সংক্রামিত রোগীরা বাহক অথবা রোগী হয়ে থাকে। এটা বিষয়টি নির্ভর করে অনেকাংশেই পিতা এবং মাতা দুজনই বাহক কিনা বা দুজনই রোগী কিনা সেই বিষয়টির উপরে। তো আপনি যে প্রশ্নটি করেছেন থ্যালাসেমিয়া আসলে কি ধরনের হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রেই আমাদের সামান্য রক্তশূন্যতা বা স্বাভাবিক রক্তের মাত্রা নিয়ে অনেকেই থাকে, যারা কেউ জানেও না তারা থ্যালাসেমিয়ার বাহক। তাইলে আমাদের দাঁড়ালো যে থ্যালাসেমিয়ার যে রোগটির বাহক আছেন এবং রোগাক্রান্ত রোগী আছেন। আবার বাংলাদেশে যে বিষয়টি একটু বেশি সেটা হচ্ছে কি এই হিমোগ্লোবিনের যে স্ট্রাকচারাল যে অ্যাবনর্মালিটি সেটাকে হিমোগ্লোবিনোপ্যাথি বলে, যেটা থ্যালাসেমিয়ার সাথে প্রায় একই রকম বিষয়, সেটা ই-ট্রেইট এবং ই-ডিজিজ এই ধরনের ইয়েগুলো আছে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি বাহক বিটা থ্যালাসেমিয়া ট্রেইট এবং বিটা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী বিটা থ্যালাসেমিয়া মেজর। এবং একই সাথে আমরা বলতে পারি যে ই-ট্রেইট এবং ই-ডিজিজ, এবং একই সাথে এই দুটো বিষয়েরই আপনার সমন্বয় ঘটতে পারে। বাবা ই-ট্রেইট, মা বিটা থ্যালাসেমিয়া ট্রেইট। সেই ক্ষেত্রে ই বিটা থ্যালাসেমিয়া নামক একটি
মারাত্মক রোগ বাংলাদেশে বিদ্যমান, জন্মগত আক্রান্ত রোগী হিসেবেই আমরা এই ধরনের রোগীদেরকে পেয়ে থাকি। আর বাবা মা দুজনেই যদি আপনার বিটা থ্যালাসেমিয়া ট্রেট হয়, সেক্ষেত্রে আমরা বংশগতভাবে আমাদের বাচ্চাদের মধ্যে এটা সংক্রমিত হওয়ার পরে বিটা থ্যালাসেমিয়া মেজর নামে মানে আরেকটি বড় ধরনের রোগাক্রান্ত রোগী আমরা পেতে পারি। যদি ভয়াবহতার কথা জানতে চাই যে থ্যালাসেমিয়ার আসলে ভয়াবহতাটা আসলে কেমন? আচ্ছা, ভয়াবহতার যে বিষয়টা, বিটা থ্যালাসেমিয়া মেজর যে ধরনের থ্যালাসেমিয়াটি, এটি আসলে ভয়াবহতা সবচেয়ে বেশি। এই সকল ক্ষেত্রে আপনার ভয়াবহতা অনেক বেশি। বাচ্চাদের 1 বছর বয়স থেকেই দেখা যাচ্ছে যে রক্ত দিতে হচ্ছে তাদের জীবনটা বাঁচিয়ে রাখার জন্য এবং তাদের বৃদ্ধি সাধনের জন্য। এর বাইরে ই বিটা থ্যালাসেমিয়া, সেটিও আরেকটি ভয়াবহ একই রকম উপসর্গ নিয়ে আসলে এইটা প্রেজেন্ট করে। এর বাইরে যে আপনার ট্রেড বা বাহকের কথা বললাম, এর ক্ষেত্রে সাধারণত বিটা থ্যালাসেমিয়ার যে বাহক যারা বিটা থ্যালাসেমিয়া ট্রেড, তাদের ক্ষেত্রে সামান্য পরিমাণ হিমোগ্লোবিন বা আমরা যেটা দেখি বা হিমোগ্লোবিন একটু কম থাকে। হিমোগ্লোবিনের যে আমরা মাত্রাটা থাকে 9.5 এর মধ্যেই থাকে, একটু কম থাকে। কিন্তু ই ট্রেট বা ই ট্রেটের যে বাহক যারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রক্ত প্রায় ক্ষেত্রেই আপনার হিমোগ্লোবিনের মাত্রা হয়তো বা কম থাকে না। ভয়াবহতাটা মূলত আপনার ই বিটা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া মেজর, এই দুইটা রোগের ক্ষেত্রেই এটি হচ্ছে অত্যন্ত। সেই ভয়াবহতাটা আসলে কতটুকু হতে পারে? আচ্ছা, সেই ভয়াবহতার বিষয়ে যদি আসতে চাই, উপসর্গগুলো কি? দেখা যাচ্ছে যে এই যে আপনার হিমোগ্লোবিনের যে অসুবিধাগুলো, হিমোগ্লোবিনগুলো তৈরি হয় না, যার কারণে শরীরে অ্যাবনর্মাল কিছু হিমোগ্লোবিন তৈরি হচ্ছে এবং সেগুলো আপনার আমাদের যে শরীরের ভিতরের যে শিরা উপশিরা এই জায়গাগুলোতে এবং মূলত আমাদের যে প্লীহা, এই প্লীহাতে এই রক্তগুলো ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে রোগীদের আসলে জন্ডিস দেখা দেয়। জন্ডিসের সাথে প্লীহার যেহেতু রক্ত ভেঙে ফেলছে, তো সেই সব ক্ষেত্রে আমাদের প্লীহাটা বড় হয়ে যায়। রোগীর যেহেতু এই হিমোগ্লোবিনগুলো অ্যাবনর্মাল, স্বাভাবিক নয়, সেক্ষেত্রে অক্সিজেন সরবরাহ এবং শরীরের বৃদ্ধি সাধন ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়। এবং অক্সিজেন সরবরাহ কম থাকার কারণে অস্থিমজ্জা, যেখানে আসলে রক্তগুলো তৈরি হয়, সেই অস্থিমজ্জাগুলো আসলে বেশি আকারে কাজ করার কারণে দেখা যাচ্ছে ফুলে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রেই আপনার তাদের ফ্রন্টাল কপালটা একটু ফুলে যাচ্ছে, নাকটা বোচা হচ্ছে এবং তীব্র আকারের জন্ডিস এবং পেটে একটা বড় সড়ো চাকার মতো প্লীহা থাকে। তো এই ধরনের যে রোগী যারা আছে, তাদের ক্ষেত্রে যদি আমরা রক্ত যদি আমরা ট্রান্সফিউশন আকারে বাইরে থেকে যদি স্বাভাবিক রক্ত না দিই, তাহলে তাদের জীবনের বৃদ্ধি সাধন এবং জীবন ধারণ আসলে কষ্টসাধ্য হয়ে যায়। এবং একই সাথে আবার আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে রক্ত আমরা যখন দিব, ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড কিছু ডিজিজ আছে যেটা তার শরীরে ছড়িয়ে যায়, হেপাটাইটিস বি, সি, এই ধরনের তীব্র অন্যরকম রোগগুলো যায়। আর একই সাথে প্রতি ব্যাগ রক্তের সাথে 100 মিলিগ্রাম করে আয়রন কিন্তু তাদের শরীরে ঢুকে যাচ্ছে। আয়রন আসলে বের হওয়ার রাস্তা তেমন একটা নাই, ওষুধ দিয়ে বের করতে হয়, না হলে পরে আপনার এই আয়রন আপনার তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করে। তো এই বিষয়গুলো বিদ্যমান। সেক্ষেত্রে আপনার কিন্তু তারপরেও আপনার এই ধরনের রোগীর ক্ষেত্রে রক্ত পরিসঞ্চালন, ব্লাড ট্রান্সফিউশন বললে আমরা যে বিষয়টি বলি, রক্ত পরিসঞ্চালন ছাড়া, সুস্থ স্বাভাবিক মানুষের রক্ত ছাড়া তাদের আসলে জীবন ধারণটা সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই। সেক্ষেত্রে কতদিন পর্যন্ত এই রক্ত নেওয়া লাগতে পারে? বা বিষয়টি হচ্ছে যে আমার বাচ্চাটির বয়স যখন 1 বছর হয়, সেই সময় দেখা যায় যে এই উপসর্গটা আসলে 9 মাস থেকে বা 6 মাস থেকে তার রক্তশূন্যতা তীব্র আকার ধারণ করছে। কোনো ক্ষেত্রে হয়তো বা ব্যাপকতার পরিমাণ যদি কম হয়, সেক্ষেত্রে 3, 4, 5 বছর বয়সেও হয়তো বা দেখা যাচ্ছে রক্ত পরিসঞ্চালন শুরু করতে হয়। তো সাধারণত আমরা 1 ব্যাগ রক্ত দিলে আশা করি তার হিমোগ্লোবিন আমরা 7-এ রাখার চেষ্টা করি। তো এইসব ক্ষেত্রে রোগীরা প্রথম দিকে হয়তো 5, 6 বা 4 নিয়ে আসলো। তো
আমাদের হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন কতটুকু রাখলে তার আসলে স্বাভাবিক রক্ত জীবনযাপন চলবে সেই বিষয়টি বিবেচনায় আমরা ইন্টারন্যাশনাল যে গাইডলাইন যেগুলো আছে যে হিমোগ্লোবিন 7-এর নিচে না নামলে আমরা রক্ত পরিসঞ্চালন করি না। প্রায় ক্ষেত্রেই আপনার প্রতি মাসে হয়তো বা 1 ব্যাগ রক্ত দেওয়া লাগে। সেক্ষেত্রে স্যার যে রক্ত দেওয়া হচ্ছে বা একটা প্রক্রিয়ার মধ্যে চলছে, সুস্থতার হার আসলে কতটুকু? আসলে সুস্থতার হার আপনাকে শুরুতে আমি বলেছি যে বিষয়টি হচ্ছে আপনার জন্মগত, আপনার বংশগত। এই রোগটি আসলে একদম সম্পূর্ণ নিরাময় করার চিকিৎসা স্বাভাবিক চিকিৎসা প্রক্রিয়ায় আসলে নেই। এটার সম্পূর্ণ নিরাময় করতে গেলে অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হয়। কিন্তু আপনার স্বাভাবিক যে চিকিৎসা যেগুলো আছে এখন, তার মধ্যে রক্ত পরিসঞ্চালন একটা সর্বোত্তম বিষয়, এবং এই রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে কিন্তু আমরা তার স্বাভাবিক বৃদ্ধি আমরা করতে পারি, নিশ্চিত করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রতি মাসে হয়তো হিমোগ্লোবিন, আমরা যে নর্মাল যে কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি যে পরীক্ষাটি বলে, সেটি করে আমরা দেখি তার হচ্ছে কি হিমোগ্লোবিনটা আসলে কত আছে, এবং তারপরেই আপনার এই হিমোগ্লোবিন তা আপনার ঠিকঠাক মাত্রায় রাখার জন্যে আমরা নির্ধারণ করি তাকে কয় ব্যাগ রক্ত দেওয়া প্রয়োজন। তো সাধারণভাবে আমরা জানি যে আমাদের যে রক্তের যে লোহিত কণিকা তার আয়ু হচ্ছে 120 দিন বা 4 মাস। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে একবার রক্ত দিলে মানে প্রথম হয়তো 2 মাস 2.5 মাস কেটে যায়, কোনো সমস্যা হয় না। তো হিমোগ্লোবিনের এই মাত্রাটা আসলে নিয়ন্ত্রণ করার জন্যই প্রতি মাসে এই ধরনের রোগীদের আসলে মানে রক্ত পরীক্ষার মধ্যে যেতে হয়। বাংলাদেশে এই পরিসংখ্যানটা কত, প্রতিদিন আপনারা কি সংখ্যক রোগী পাচ্ছেন থ্যালাসেমিয়ায় আক্রান্ত? বাংলাদেশে আসলে এক্স্যাক্টলি পরিসংখ্যান আসলে নেই। আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী যে পরিসংখ্যানটা আছে সেটাই সাধারণত ব্যবহার করি। কিন্তু আশার বিষয় হচ্ছে যে আপনার পরিসংখ্যান ব্যুরো রিসেন্টলি খুব দ্রুতই বাংলাদেশে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আসলে পরিসংখ্যান করার জন্য দেশব্যাপী একটা সার্ভে পরিচালনা করবে হয়তো। তো সাধারণত আমরা আমাদের যে রোগীটা আমাদের এই থ্যালাসেমিয়ার বাহক যারা তাদেরকে দেখে থাকি, তাদেরকে 6 থেকে 12% মধ্যে আসলে বাহকরা থাকেন। এর মধ্যে বাংলাদেশে আপনার ইট্রেট রোগটা আসলে অনেক মাত্রায় বেশি, এটাই বেশি থাকে। আর বিটা থ্যালাসেমিয়া ট্রেট এটা আপনার 4 থেকে 6%, এবং এদের মধ্যে দেখা যায় যে আপনার পিতামাতা দুইজনে যদি বাহক হয়, যে রোগাক্রান্ত রোগী, সে মানে আপনার 2 থেকে 3% ক্ষেত্রে রোগাক্রান্ত রোগী আমরা পেয়ে থাকি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের আগে আমরা চিকিৎসা ব্যবস্থায় চলে গিয়েছিলাম, তো সেটা যাওয়ার আগে বলি যে এটা নির্ণয়টা আসলে করব কিভাবে। থ্যালাসেমিয়া নির্ণয় আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো একটা বাচ্চা যখন 1-1.5 বছর হয়, যখন তার বৃদ্ধি বাধাপ্রাপ্ত হচ্ছে, তীব্র রক্তশূন্যতা, চিকিৎসকের কাছে যখন যায়, চিকিৎসক ওই কমপ্লিট ব্লাড কাউন্ট যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষাটি করে তার কিছু প্যারামিটার এমসিভি, এমসিএইচ, এমসিএসি এই ধরনের কিছু প্যারামিটার করে প্রথম ধারণা করেন যে এই রোগীটি রক্তশূন্যতায় আক্রান্ত। তারপরে আপনার গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা যেটির মাধ্যমে আসলে থ্যালাসেমিয়া নির্ণয় করা হয়, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস। অত্যন্ত আশার বিষয় যে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় যে হাসপাতালগুলো আছে, মেডিকেল কলেজগুলো আছে, সেই হাসপাতালগুলোতে এই মেশিন সম্পূর্ণভাবেই আছে, এবং আপনার সেই জায়গাগুলোতে আপনার এই পরীক্ষাটা নির্ণয় করা সম্ভব। এটার সাথে যদি আমি যুক্ত করি যে বাংলাদেশের আসলে এই যে থ্যালাসেমিয়া এখন হচ্ছে বা বাড়ছে, থ্যালাসেমিয়ার আসলে বাংলাদেশের চিকিৎসা পদ্ধতির কি অবস্থা? থ্যালাসেমিয়ার বাংলাদেশের চিকিৎসা পদ্ধতির যদি আপনি বলেন, আমরা আসলে যেটা করেছি গত 2-3 বছরে, আমাদের হচ্ছে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের যে বিভিন্ন ফ্যাকাল্টি আছে, যা এক্সপার্ট যারা আছে, তাদের সমন্বয়ে বাংলাদেশের থ্যালাসেমিয়ার একটি চিকিৎসার একটি গাইডলাইন আসলে আমরা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছি, যা 2 বছর আগে হয়ে গেছে। এবং একই সাথে আমরা আমাদের প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া এবং থ্রম্বোসিস 3টি বিষয় নিয়ে আমরা আসলে একটা এইচটিসি কর্নার ইতিমধ্যে খোলার প্রক্রিয়া সম্পন্ন করেছি। এবং থ্যালাসেমিয়া এই রোগীর ক্ষেত্রে আসলে
রক্ত পরিসঞ্চালন বিভাগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো রক্ত পরিসঞ্চালন এটার মেইন স্ট্রিম বা মূল চিকিৎসা পদ্ধতির মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশে আছে, এবং এর যে একদম কিউরেটিভ অপশন নাই কথাটি আসলে আমি বলবো না। অস্থিমজ্জা প্রতিস্থাপন এর সর্বোচ্চ চিকিৎসা, যে হ্যাঁ একটা রোগী সম্পূর্ণভাবে আমরা চাইবো সে ভালো হয় কিনা, সেই বিষয়টি সবাই চাইবে, এটা স্বাভাবিক। তো আমার বাচ্চা বিটা থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত, আমার লাইফ এক্সপেক্টেন্সি 20 থেকে 30 বছরের মধ্যে আমি চাইবো আমার বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাক। সেই যে চিকিৎসা পদ্ধতি অস্থিমজ্জা প্রতিস্থাপন, ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু বিষয়টা আছে। বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এই অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট এটা আপনার আসলে করা হয়, এবং ঢাকা মেডিকেল কলেজে প্রথম ট্রান্সপ্লান্ট সেন্টার বাংলাদেশে আরম্ভ করা হয়। যদিও তারা এখন পর্যন্ত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের ট্রান্সপ্লান্ট 1টি বা 2টি হয়তো করেছে। এর বাইরে আপনার কম্বাইন্ড মিলিটারি হসপিটাল CMH BMT সেন্টার আছে। এছাড়াও আমরা যদি বলতে চাই যে থ্যালাসেমিয়া যখন একটা পরিবার, একটা শিশু আক্রান্ত হয়, তখন পরিবার একদম দিশেহারা হয়ে পড়ে, পরিবার একদম দিশেহারা হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে আমাদের দেশে কোন কোন জায়গায় গেলে থ্যালাসেমিয়ার চিকিৎসা পাবে? আমাদের দেশে থ্যালাসেমিয়ার চিকিৎসার জন্য আপনার নিকটস্থ যে মেডিকেল কলেজ, সর্বপ্রথম আপনি একজন চিকিৎসকের কাছে গেলে ছোট্ট একটি পরীক্ষা CBC, এই পরীক্ষাটি করে কিন্তু প্রথমে ধারণা করা যায় বাচ্চাটির রক্তশূন্যতা আছে কি নাই। তারপরে আপনি বিভাগীয় এবং জেলা হাসপাতালগুলোতে অন্তত প্রতিটা জেলা হাসপাতালের জন্য একটি করে ইলেকট্রোফোরেসিস মেশিন আসলে স্বাস্থ্য অধিদপ্তরের ক্রয় প্রক্রিয়াধীন আছে এবং এই জায়গাগুলোতে করা আছে। তো নিকটস্থ জেলা হাসপাতাল অথবা মেডিকেল কলেজে আপনি গেলেই আপনি পাবেন, এই চিকিৎসা ব্যবস্থা পাবেন। তবে হচ্ছে যে এখন পর্যন্ত রক্তরোগ বিশেষজ্ঞদের স্বল্পতার কারণে আমাদের মূলত বিভাগীয় যে মেডিকেল কলেজগুলো আছে, ঢাকার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এখনও বিভাগটি খুলেনি, আপনার মুগদা মেডিকেল কলেজে যদিও খুলেনি, কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল, রংপুর মেডিকেল কলেজ, এগুলাতে গেলে আসলে চিকিৎসা পাওয়া যাবে। একদম শেষের দিকে আমরা চলে এসেছি, তো এখন যদি আমরা একটু প্রতিরোধের দিকে যাই, যে থ্যালাসেমিয়া প্রতিরোধে আসলে করণীয় কি আছে? থ্যালাসেমিয়া প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আসলে হচ্ছে কি আপনাদের এই বিষয়টা অনেকটা ধর্মীয় বিষয়, তারপরেও আপনার এখন আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলছে যে বিবাহের আগে আসলে আপনি বাহক কিনা সেই পরীক্ষাটি করে তারপর হচ্ছে কি বিবাহর সিদ্ধান্ত নিন। যদি আপনি থ্যালাসেমিয়ার বাহক হন, তাহলে আপনার যদি আরেকজন বাহকের সাথে যদি বিয়ে হয়, তাহলে আপনার থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী বাচ্চা হওয়ার মানে প্রতিটা জন্মের ক্ষেত্রেই সম্ভাবনা 25%। মেন্ডেলের যে থিওরি আছে, জোহান গ্রেগর মেন্ডেলের সেই থিওরি অনুযায়ী 25%, এবং বাহক হওয়ার সম্ভাবনা 50%, আবার সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা 25% সম্ভাবনাও আছে। কিন্তু অধিকাংশকে এই যে 25% সম্ভাবনা, এই সম্ভাবনাটা আপনার যদি কমিয়ে আনার চেষ্টা করা হয়, তাহলে দেখা যাবে যে আমি বিয়ের আগে পরীক্ষা করে তারপর আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এই প্রক্রিয়াটির মাধ্যমে থ্যালাসেমিয়া আক্রান্ত দেশ যেগুলো সবচেয়ে বেশি, গ্রিস, ইটালি এবং মেডিটেরিয়ান রিজিয়নের যে দেশগুলো আছে, তারা কিন্তু এই প্রক্রিয়াটি ব্যবহার করেই বিয়ের আগে পরীক্ষা নিরীক্ষা করে তারপর বিয়ের সিদ্ধান্ত নেওয়ার। সেক্ষেত্রে যারা বাহক তারা কি আসলে বিয়ে করতে পারবে কিনা? যারা বাহক, দুজনই বাহক হওয়াটা মানে আপনার ঝুঁকিপূর্ণ। আপনার সেই ক্ষেত্রে একজন বাহক, একজন সুস্থ হলেই আপনার এটা সেক্ষেত্রে প্রতিটা জন্মের ক্ষেত্রে আপনার 50% সম্ভাবনা থাকবে যে আপনার থ্যালাসেমিয়া বাহক হওয়ার, কিন্তু রোগাক্রান্ত বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না। বিয়ের আগেই পরীক্ষা করে দুজনের তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। একদম শেষের দিকে চলে এসেছি। এখন আমাদের এই বদ্যিবাড়ির আজকের এই পর্ব যে দর্শকরা দেখছেন, তাদের জন্য থ্যালাসেমিয়া থেকে মুক্তি পেতে আপনি কি পরামর্শ দিবেন? বদ্যিবাড়ির যে দর্শক যারা আছেন তাদের জন্য আমার যে বক্তব্য যেটি হবে, যে সম্ভব হলে, যদিও এটা মানে সম্ভব করা অনেক কষ্টসাধ্য, যে বিয়ের আগে আপনারা আপনাদের রক্তের পরীক্ষাতে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষা করিয়ে যদি আপনারা দেখেন আক্রান্ত বা বাহক, তাহলে আপনি রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন
এবং একই সাথে আমি সাধারণ অন্যান্য সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি, থ্যালাসেমিয়া একটি ভয়াবহ মানে সংকটের মধ্যে দিয়ে একটি পরিবার যায়। রক্ত পাওয়ার জন্য তারা খুব কষ্টের মধ্যে, প্রায় সময় দেখা যায় যে রক্ত পাওয়া তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে আমার আজকের এই দিনে একটি আহ্বান, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনার থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদেরকে রক্তদান করুন এবং তাদের জীবন এগিয়ে নিতে সাহায্য করুন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকেও ধন্যবাদ মনির। দর্শক, বদ্যিবাড়িতে আজকে কথা হয়েছে থ্যালাসেমিয়া নিয়ে, কথা হয়েছে থ্যালাসেমিয়ার নানা প্রকার এবং কারণ, লক্ষণ এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।